শিক্ষার্থীদের প্রত্যাশিত সময় হবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র, জানালেন উপদেষ্টা। শেখ হাসিনার উপস্থিতিতেই গণহত্যার বিচার করতে চায় সরকার। যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন তাদের সকল পক্ষ, শিক্ষার্থী দল এবং অন্য সকল পক্ষকে সাথে নিয়ে একটা প্রোক্লামেশন করার। আমি মনে করি যে 14 দিনের মধ্যে আমরা অবশ্যই বিষয়টা ইতিবাচকভাবে দেখব। প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে ছাত্র দলের শ্রদ্ধা। সংস্কার ও নির্বাচন দুটোই প্রয়োজন, মন্তব্য তারেক রহমানের। সংস্কার নাকি নির্বাচন, এ ধরনের জিজ্ঞাসাকে বিএনপি দেশপ্রেমিক সকল মানুষ, সকল রাজনৈতিক দল স্রেফ অসৎ উদ্দেশ্য প্রণীত কূট তর্ক বলেই বিবেচনা করে। কোমলমতিদের হাতে সীমিত পর্যায়ে তুলে দেওয়া হলো নতুন বই। বছরের প্রথম দিন সব বই দিতে না পারায় শিক্ষা উপদেষ্টার দুঃখ প্রকাশ। নতুন বইটা পেয়ে আমরা অনেক খুশি হই। বই আসে নাই, ক্লাস 4, 5 এখানে আসে নাই। এখনই সব দিতে পারা গেল না, আন্তরিক ভাবে আমার দুঃখ প্রকাশ করছি। তরুণদের উদ্যোক্তা হয়ে ওঠার আহ্বান প্রধান উপদেষ্টার। প্রয়োজনীয় উপজেলা পর্যায়ে বাণিজ্য মেলা আয়োজনে অর্থ দেবে সরকার। ঢাকা দিল্লি সম্পর্ক কেবল শেখ হাসিনা ইস্যুতে আটকে থাকবে না, মন্তব্য পররাষ্ট্র উপদেষ্টার। রাখাইনের অস্থিরতার প্রভাবে বাড়ছে চিন্তা। জুলাই স্মৃতি ফাউন্ডেশনে এখন জমা আছে 61 কোটি টাকা, 2229টি হতাহত পরিবারকে সহায়তা। বিশ্বজুড়ে উৎসবে আগমন 2025 সালের। যুক্তরাষ্ট্রের নিউ ইয়ারের অনুষ্ঠানে গাড়ির ধাক্কায় 10 জন নিহত। সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যার বাংলাদেশে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। ছাত্রদের বেঁধে দেওয়ার সময় জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেয়া অসম্ভব নয়, সেই প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এই উদ্যোগে রাজনৈতিক দলগুলোর একমত হওয়া জরুরি, এমনটা জানিয়েছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আরও জানিয়েছেন, সরকার চায় শেখ হাসিনার উপস্থিতিতেই তার বিচার হবে। তবে ভারত তাকে ফেরত না পাঠালে স্বাভাবিক প্রক্রিয়াতেই বিচার কার্যক্রম চলবে। নতুন বাংলাদেশ গঠনের রূপরেখা দিয়ে মঙ্গলবার প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন দেওয়ার ঘোষণা দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বলা হয়েছিল এর মাধ্যমে 72-এর সংবিধানের অবসান হবে, রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়বে আওয়ামী লীগ। কিন্তু এই ইস্যুতে অন্তর্বর্তী সরকারের অবস্থান ও সংবিধান সংশোধন নিয়ে অন্যান্য রাজনৈতিক দলের মতভেদের কারণে জুলাই ঘোষণাপত্র দেওয়ার কার্যক্রম স্থগিত হয়ে পড়ে। এখন বল অন্তর্বর্তী সরকারের কোর্টে, কেননা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রণয়নে নীতি নির্ধারকদের 15 দিন সময় বেঁধে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নতুন বছরের প্রথম দিনই সাংবাদিকদের সাথে এই বিষয়ে কথা বলেন পরিবেশ উপদেষ্টা। জানান, ঘোষণাপত্র তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে। বিএনপির থেকে আমাদের সাথে যখন কথা বলা হয়, তারা এই কথাটা বলেননি যে সংস্কারের প্রয়োজন নেই। তারা এই কথাটা বলেছেন যে সংস্কারের প্রয়োজন আছে, এবং তারা সংস্কারের ক্ষেত্রে নিজেরাও তো মতামত দিচ্ছেন, তারাও লিখিত মতামত দিচ্ছেন। তার মানে হচ্ছে যে রাজনীতিবিদেরাও চাচ্ছেন যে সংস্কারটা হোক। এখন সংস্কারের ব্যাপ্তি কতটুকুন হবে, সংস্কার কোন কোন ক্ষেত্রে হবে, সেটা কার মাধ্যমে হবে, এইটা করার জন্য রাজনীতিবিদদেরও একটা অবস্থান আছে। সেটার ক্ষেত্রে কিন্তু আবার আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাও বলেছেন তিনি ঐক্যমতের জন্য একটা আলাদা করে কমিশন করবেন, যেটা নেতৃত্ব উনি নিজেই থাকবেন। বৈষম্য বিরোধী ছাত্রদের দাবি, একই সাথে রাজনৈতিক সংস্কার এবং জুলাই বিপ্লবে হত্যাকাণ্ডের বিচার করতে হবে অন্তর্বর্তী সরকারকে। রিজওয়ানা জানালেন, বিচার কার্যক্রম পিছিয়ে পড়ার কোনো কারণ নেই। ভারত কি অবস্থান নেবে, সেই অবস্থান কতদিন, ধরেন একটা অবস্থান প্রাথমিকভাবে নেওয়া যায়, আবার চূড়ান্ত একটা অবস্থানের দিকেও দেশগুলো যেতে পারে, সেগুলো ভবিষ্যতের জন্যই আমাদেরকে ছেড়ে দিতে হবে। কিন্তু আমাদের অবস্থান হচ্ছে, আমরা চাইব উপস্থিতিতে বিচার করতে। যদি উপস্থিতিতে বিচার না হয়, তাহলে যেভাবে করে বিচার প্রক্রিয়া করতে হয় সেভাবেই করব।
এর আগে বছরের প্রথম দিনই উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সচিবালয়ে অগ্নিকাণ্ড নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেয় ফায়ার সার্ভিস ও তদন্ত কমিটির প্রতিনিধিরা। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। কোনো মহল থেকে ওঠা সংস্কার নাকি নির্বাচন, এমন বিতর্ক অসৎ উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় এমন মন্তব্য করে তিনি বলেছেন, সংস্কার ও নির্বাচন দুই প্রয়োজন। জনগণের পক্ষের শক্তি অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা দেখতে চায় না। যারা জনগণের আদালতের মুখোমুখি হতে ভয় পায় তারাই নির্বাচন আয়োজন নিয়ে বাধা সৃষ্টি করছে বলে জানিয়েছেন তারেক রহমান। বলেছেন, কোনো হঠকারী সিদ্ধান্তের কারণে যেন গণ অভ্যুত্থানের ফসল বিনষ্ট না হয় সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। লোভ লাভের ঊর্ধ্বে উঠে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে ছাত্র তরুণদের ভূমিকাও গুরুত্বপূর্ণ। আর তাই নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। কোনো মহল থেকে সংস্কার নাকি নির্বাচন, এ ধরনের জিজ্ঞাসাকে বিএনপি দেশপ্রেমিক সকল মানুষ, সকল রাজনৈতিক দল স্রেফ অসৎ উদ্দেশ্য প্রণীত কূট তর্ক বলেই বিবেচনা করে। রাষ্ট্র, রাজনীতি এবং রাজনৈতিক দলের গুণগত পরিবর্তনের জন্য সংস্কার এবং নির্বাচন উভয়ই প্রয়োজন। আগে সংস্কার পরে নির্বাচন, এই মন্তব্য কোনো অর্থ বহন করে না, এমন দাবি বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খানের। সকালে ছাত্রদলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় অন্তর্বর্তী সরকারের প্রতি যত দ্রুত সম্ভব সবার অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন আয়োজনের আহ্বানও জানিয়েছেন। এ সময় ছাত্রদল নেতারা শিবিরের নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়ার সমালোচনা করেন। তাদের বক্তব্য, কাউন্সিলের নামে শিবির নাটক মঞ্চস্থ করেছে। শিক্ষা, ঐক্য, প্রগতির পতাকাবাহী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। সংকট, সংগ্রাম আর সম্ভাবনায় সংগঠনটি পার করল 4.5 দশক। বুধবার 46তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঢল নামে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তুলে ধরেন জুলাই অভ্যুত্থানে ছাত্রদলের বীরত্বপূর্ণ অবদানের কথা। বলেন, ভোটাধিকার ফেরাতে সংস্কারের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। আগে সংস্কার পরে নির্বাচন, এগুলো কোনো অর্থবহ প্রশ্ন নয়। অতি প্রয়োজনীয় এই সংস্কারগুলো হবে, পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি চলবে এবং যথাশীঘ্র জনগণের দেশ জনগণের হাতে তুলে দেওয়া হবে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে। বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জানান, নতুন বছরে শিক্ষার্থী বান্ধব শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলবে ছাত্রদল। ছাত্ররাই ছাত্র রাজনীতি করবে, এই স্লোগানকে সামনে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। সাধারণ ছাত্রছাত্রী যেভাবে আমাদেরকে গ্রহণ করেছে, ইনশাল্লাহ তাদের সেই আশা আকাঙ্ক্ষাকে আমরা আগামী দিনে নতুন বছরে পূরণ করতে পারবো বলে বিশ্বাস করি। তবুও ছাত্রদলের নেতৃত্ব নিয়ে নানা সমালোচনা রয়েছে রাজনীতিতে। 5 আগস্টের পর যা আরও তীব্র হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। উদাহরণ দেয়া হয় ছাত্র শিবিরের নিয়মিত কাউন্সিলর, যার জবাব দেন ছাত্রদলের 2 শীর্ষ নেতা। তারা প্রকাশ্যে রাজনীতি করতে চায় না, তাদের এক ধরনের রাজনীতি যেটি গোপন তৎপরতার মাধ্যমে সব সময় আপনি দেখেছেন। এবং গতকাল তাদের যে একটি অত্যন্ত যে কাউন্সিল হয়েছিল সেটি একটি পাতানো এবং নাটকপূর্ণ কাউন্সিল, কারণ আপনারা দেখেছেন কারা নেতৃত্বে যাবে সেটি পূর্ব নির্ধারিত। সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজদের অভয়ারণ্য হয়ে উঠেছিল যে ছাত্র রাজনীতি, সে ধরনের ছাত্র রাজনীতি বাংলাদেশ থেকে পুরোপুরি বিলুপ্ত করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। তারুণ্যকে উগ্রবাদ আর মাদক থেকে দূরে রাখতে সারা দেশে 3 দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে ছাত্রদল। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। জনগণের প্রত্যাশা এখন নির্বাচিত সরকার। এ নিয়ে কেউ খেলতে চাইলে তার পরিণতি শেখ হাসিনার মতোই হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে চট্টগ্রামে ছাত্রদলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা পূর্ব সমাবেশে তিনি কথা জানিয়েছেন। আমির খসরু বলেছেন, ঐক্যের মাধ্যমে গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে, ভোটে যেতে হবে যত দ্রুত সম্ভব, আর সংস্কার হবে নির্বাচিত সরকারের সংসদেই। পরে বিপ্লব উদ্যান থেকে শুরু হওয়া প্রতিষ্ঠাবার্ষিকী শোভাযাত্রা বিভিন্ন সড়ক ঘুরে ওয়াসা মোড়ে গিয়ে শেষ হয়। আন্দোলনের মালিকানা
কেউ নেওয়ার চেষ্টা করবেন না, কারণ মালিকানার হিসাব যদি করতে হয় আমরা যে হিসাব দেব আপনারা লজ্জা পাবেন। হিসাব কিন্তু দিচ্ছি না, কেন দিচ্ছি না জানেন? হিসাব আমরা চাই না আন্দোলনকে নিয়ে দেশে একটি বিভক্তি সৃষ্টি হোক। বিগত বছরগুলোর মতো এবার ঘটা করে বই উৎসব হয়নি, কিন্তু শিক্ষার্থীদের হাতে একটি কিংবা দুইটি পাঠ্যপুস্তক তুলে দেয়া গেছে। বছরের প্রথম দিন সীমিত পরিসরে এই আয়োজন ছিল রাজধানীর স্কুলগুলোতে, এবং উদ্যোগের কমতি ছিল না জেলা শহরগুলোতেও। শিক্ষক, অভিভাবকরা বলছেন সংখ্যা যাই হোক না কেন তাতে কোমলমতিরা খুশি। তাছাড়া বইগুলোর লেখা ও ছাপার মানও ভালো। নতুন বই মানেই উৎসবের ঘটা, পাতায় পাতায় ঘ্রাণে থাকে আলাদা আবেদন, যার জন্য বরাবরই অপেক্ষায় থাকে শিক্ষার্থীরা। নতুন বইটা পেয়ে আমরা অনেক খুশি হই, কারণ নতুন বইয়ের আনন্দটাই আলাদা। নতুন বইয়ের যে গন্ধটা সেটা কিন্তু অনেক অনেক মুগ্ধ করে একজন মানুষকে, তাই আর কি। আর নতুন বই দেখতে যে এত সুন্দর। এবার বিগত বছরগুলোর মতো বিশাল আকারে বই উৎসব না হলেও স্কুলগুলো নিজস্ব উদ্যোগে শিক্ষার্থীদের হাতে তুলে দেয় নতুন বই। 2টা বা 3টা করে বই হাতে পেয়েছে বিভিন্ন শ্রেণীর কোমলমতিরা। বাসায় নিয়ে আমি বাংলা বই, ইংলিশ সবকিছু কমপ্লিট করব। নতুন বই পেলে অনেক ভালো লাগে। নতুন বছরটা নতুন বই দিয়ে শুরু হয়। বই পেয়েছি তো বাংলা, গণিত, ইংরেজি, সমাজ বিজ্ঞান, ধর্ম। আমি সমাজ আর অঙ্ক বইটা পেয়েছি। আজকে আমাদের এখনো বই দেয়নি, আমাদের রবিবারে বই দিবে। একে তো গণঅভ্যুত্থান পরিস্থিতি, তার উপর নতুনভাবে বই লেখা এবং মুদ্রণ প্রক্রিয়ায় বিলম্ব হওয়ায় বছরের প্রথম দিনই সব বই দেয়া সম্ভব হচ্ছে না, এমনটা জানান শিক্ষকরা। প্রত্যেকটা ক্লাসের যেই বইগুলো আমরা পাচ্ছি সাথে সাথেই ওদেরকে বিতরণ করে দিচ্ছি, এবং আমরা এই মুহূর্তে আমরা অলরেডি দিয়ে দিয়েছি সেটা হলো ক্লাস 10-এর বই, ক্লাস 7-এর বই এবং ক্লাস 6-এর বই। আমরা অধিকাংশ বই পেয়েছি এবং আগের তুলনায় এখন বইয়ের মানগুলো অনেকটাই ভালো আছে। তো আমরা চেষ্টা করতেছি সকল শিক্ষার্থীদের মধ্যে বইগুলো বিতরণ করার জন্য। শিক্ষক ও অভিভাবকরা মনে করেন সংখ্যায় যাই হোক বছরের প্রথম দিন নতুন বই পেয়ে ছাত্রছাত্রীরা খুশি। যে কটি বই এসেছে সেগুলো লেখা ও ছাপার মান ভালো। বই আসে নাই, ক্লাস 4, 5 এখানে আসে নাই, বলছে রোববারে থেকে বই দেওয়া শুরু করবে। মনে হচ্ছে না যে নতুন বই এই পর্যন্ত মনে হয় না, 1 সপ্তাহ বেশি, 1 সপ্তাহ আরো সময় লাগবে। প্রসেসিং এর কাজ চলতেছে আরো। হ্যাঁ, একটু সময় তো লাগবেই, কারণ সবকিছু এলোমেলো ছিল। এখন নতুন বছরে নতুন একটা ইমেজ, তো এর ভিতরে হয়তো দেখা যাচ্ছে তাদের গুছানোর একটা সময় লাগবে। রাজধানীর মতো দেশের বেশিরভাগ জেলায় ফুল সেট বই বিতরণ সম্ভব হচ্ছে না, তাই উৎসবের আমেজেও ভাটা। ময়মনসিংহ, রাজশাহী, সিলেট, বরিশাল ও রংপুরে প্রাথমিকের কিছু বই পৌঁছেছে। পর্যায়ক্রমে সব জেলায় প্রাথমিক ও মাধ্যমিকের নতুন বই বিতরণ করা হবে। যে পরিমাণ বইয়ের চাহিদা রয়েছে আমরা তার তুলনায় একটু কমই পেয়েছি। আমরা আশা করছি আগামী 20 তারিখের মধ্যেই আমরা আমাদের সমস্ত বই আমরা শিক্ষার্থীদের হাতে তুলে দিতে পারবো। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে সব বই পৌঁছাতে না পারায় অভিভাবকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। আর এজন্য নানা প্রতিবন্ধকতা এবং ষড়যন্ত্রের কথা তিনি বলেছেন। সকালে মাতৃভাষা ইনস্টিটিউটে এনসিটিবির ওয়েবসাইটে 2025 শিক্ষাবর্ষের পাঠ্য বইয়ের অনলাইন ভার্সনের উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা কথা বলেছেন। আর এনসিটিবির চেয়ারম্যান জানিয়েছেন 20 জানুয়ারির মধ্যে স্কুলে স্কুলে সব বই পৌঁছে যাবে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর 2009 সাল থেকে শুরু হয় বই উৎসবের ঢাকঢোল পিটিয়ে বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হতো নতুন বই। যে উৎসবের নামে যে অপচয় হয়েছে, তবে এই বই উৎসবের নামে ব্যাপক দুর্নীতি এবং অপচয় হয়েছে বলে দাবি করেছেন এনসিটিবির চেয়ারম্যান AKM রিয়াজুল হাসান। 2025 সালের পাঠ্য বইয়ের অনলাইন ভার্সনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বই বিতরণের বিলম্বের কারণ তুলে ধরেন। পুরনো কারিকুলামে তারা ফিরে যাওয়ার কারণে তারা এসএসসি পরীক্ষা দিবে যারা 2026-এ, তাদের জন্য বই ছাপতে হয়েছে। সেই কারণে আমাদের প্রায় সেখানে 6,79,00,000 বই আমাদের অতিরিক্ত ছাপতে হয়েছে। এনসিটিবি চেয়ারম্যান দাবি করেন আগামী 20 জানুয়ারির মধ্যে সব বই পৌঁছে যাবে, তবে শিক্ষা সচিব বলছেন ভিন্ন কথা। জানুয়ারির 5 তারিখের মধ্যে প্রাথমিকের বাকি সকল বই, 10 তারিখের মধ্যে মাধ্যমিকের প্রায় 8টি বই
এবং 20 তারিখের মধ্যে সকল বই যাবে। আমরা চেষ্টা করেছি কিছু কিছু শিক্ষার্থী যেন আজকের দিনে তারা বই পায়, তবে আমরা এই প্রতিশ্রুতি দিচ্ছি যে এই জানুয়ারি মাসের 30 তারিখের মধ্যে আমরা চেষ্টা করছি যে কিভাবে সকল বই পৌঁছে দেওয়া যায়। অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষা উপদেষ্টা জানান 5 আগস্ট পট পরিবর্তনের পর এবার বই ছাপাতে গিয়ে নানা প্রতিবন্ধকতায় পড়তে হচ্ছে এনসিটিবিকে। এরপরেও বছরের প্রথম দিন সব বই দিতে না পারায় দুঃখ প্রকাশ করেন তিনি। আমাদেরকে যে কত ধরনের কত দিক থেকে বিপরীতমুখী শক্তির সম্মুখীন হতে হয়েছে এটা কল্পনাতীত। বইগুলো ছাত্রছাত্রীদের হাতে যে এখনই সব দিতে পারা গেল না, এজন্য আমি তাদের অভিভাবকদের কাছে এবং তাদের কাছে আমার আন্তরিকভাবে আমার দুঃখ প্রকাশ করছি। আগামী বছর আরও কিছু পরিমার্জন করে বই ছাপানোর এই কাজে শৃঙ্খলা ফেরানোর আশ্বাস দিয়েছেন শিক্ষা উপদেষ্টা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। শ্রমিক হওয়া নয়, মানুষের আসল লক্ষ্য হওয়া উচিত নিজেকে উদ্যোক্তা হিসেবে তৈরি করা। সকালে রাজধানীর পূর্বাঞ্চলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এমন মন্তব্য করে বলেছেন, বিপুল জনগোষ্ঠীর সুফল পেতে সবাইকে দক্ষ করেই গড়ে তুলতে হবে। 29তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে পৃথিবীর অন্যতম ঘনবসতির এই দেশের প্রায় 18 কোটি মানুষকে সৃষ্টিকর্তার অনন্য উপহার হিসেবে উল্লেখ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। মানুষ মাত্রেই উদ্যোক্তা, শ্রমিক না। শ্রমিকটা হলো একটা বিপথে চলে যাওয়া, এটা মানুষের পথ না। মানুষের পথ হলো সৃষ্টি করা, নিজের মনের মধ্যে যা আছে তা সৃষ্টি করা, অন্যের হুকুমের সৃষ্টি করা না। এই মেলা আমাদেরকে আবার সেই সৃষ্টির সুরসুরিটা দেয়। এই মেলা একটা সুযোগ দেয় একজনেরটা দেখে আরেকজনের মাথায় সুরসুরি দেওয়া। উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ব্যাপক উৎসাহ তৈরির এই মেলাকে ঢাকার বাইরে ছড়িয়ে দেওয়ার পরামর্শ দিলেন অন্তর্বর্তী সরকারের এই প্রধান উপদেষ্টা। এই মেলার প্রস্তুতি সারা বছর ধরে চলবে, জেলায় জেলায়, উপজেলায় উপজেলায় বাছাই করা কে ফাইনাল মেলাতে জায়গা পাবে, কার বুদ্ধি সবচেয়ে বেশি, এই উপজেলাতে কার বুদ্ধি বেশি। কাজে উপজেলায় উপজেলায় প্রতিযোগিতা হবে, প্রত্যেক উপজেলা থেকে 3 জন 4 জন যা আপনারা বিচার করেন আসবে, তাদের জায়গা পাবে, তাদের সমস্ত খরচ সরকার বহন করবে। নোবেলজয়ী এই ব্যক্তিত্ব বলেন, তারুণ্যকে যথাযথভাবে কাজে লাগাতে না পারলে ভবিষ্যতের নতুন বাংলাদেশ গড়া কঠিন হবে। অবাক কেন, অসংখ্য রকমের কাজ করে এই তরুণরা, কিন্তু কোথাও স্বীকৃতি নাই, সরকারি স্বীকৃতি নাই, অন্য ব্যবসায়ী মহলে স্বীকৃতি নাই, কিন্তু তারা অনেক জিনিস করে, ছোট 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 জিনিস করে, অত্যন্ত চমৎকার বুদ্ধি নিয়ে এই দুনিয়ার সব কাজের ফাঁকে দিয়ে সে একটা ব্যবসা নিজে সৃষ্টি করে ফেলেছে। তবে গতানুগতিক ধারা ভেঙে নতুন রূপে মানুষের সামনে উপস্থাপন করার পরামর্শ দেন এই নোবেলজয়ী বিজ্ঞানী। এখানে 25 বছরের পরে নিচে হইতে হবে এরকম কিছু একটা শর্ত দিয়ে দেওয়া, যারা 25 বছরের নিচে তারা এখানে আসবে, এখানে তারা দেখাতে পারবে তাদের কি করে। তারা বুদ্ধিতে ঘষা দিলে অনেক বুদ্ধি বের হয়। কাজে সেই সুযোগ সৃষ্টি করে। আপনি বলতে পারেন যে এত লক্ষ লক্ষ ছেলে মেয়ে সারা দেশে করছে, আমরা কয়জনকে জায়গা দেবো এর মেলাতে। এবারের মেলায় 8টি দেশের ব্যবসায়ীরা অংশ নিচ্ছেন, যেখানে দুর্ভোগ এড়াতে প্রথমবার টিকিটিং এর ব্যবস্থা করা হয়েছে। মেলায় ছাত্র জনতার আত্মত্যাগের সম্মানার্থে তৈরি করা হয়েছে জুলাই চত্বর এবং 36 চত্বর। বরাদ্দ দেওয়া হয়েছে বিভিন্ন ক্যাটাগরির 361টি প্যাভিলিয়ন। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। কেবল শেখ হাসিনা ইস্যুতে বাংলাদেশ ভারত সম্পর্ক আটকে থাকবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলছেন, এটিকে একপাশে রেখে অন্যান্য সম্পর্ক এগিয়ে নিতে চায় সরকার। আর প্রতিবেশী ভারত ছাড়াও যুক্তরাষ্ট্র ও চীনের সাথে সম্পর্ক উন্নয়নও নতুন বছরে কূটনীতির অগ্রাধিকার বলে জানিয়েছেন তৌহিদ হোসেন। আর রাখাইনের পরিস্থিতি পাল্টে গেছে উল্লেখ করে রোহিঙ্গা সংকটকে কূটনীতির বড় চ্যালেঞ্জ বলেই উল্লেখ করেন তিনি। 5 আগস্ট থেকেই দিল্লিতে অবস্থান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তাকে ফেরাতে এরই মধ্যে দিল্লিকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ পাঠিয়েছে ঢাকা। তাতে সাড়া মেলেনি এখনো, ফেরত দেওয়ার সম্ভাবনাও কম।
ঢাকা দিল্লি সম্পর্কের চলমান টানাপোড়েনে দিল্লিতে শেখ হাসিনার থাকা সবচেয়ে বড় ফ্যাক্টর সচিব পর্যায়ের বৈঠকে তা স্পষ্ট করেছে বাংলাদেশ। এ অবস্থায় স্বাভাবিক কূটনৈতিক সম্পর্কের কথা বলছে দুপক্ষই। শেখ হাসিনাকে বাংলাদেশের চাওয়া মতো ফেরত না দিলে সেই সম্পর্কের ভবিষ্যৎ কি জানতে চেয়েছিলাম পররাষ্ট্র উপদেষ্টার কাছে। ভারতকে আপনি আনুষ্ঠানিক চিঠি লিখেছেন, কোনো জবাব পাননি, তাহলে কি আসলে ঢাকা দিল্লি রিলেশন না? দেখুন আমি মনে করি যে দুটো পাশাপাশি চলবে, কারণ এটা হলো একটা ইস্যু, কিন্তু আমাদের আরো অনেক স্বার্থের ইস্যু আছে দুই পক্ষের, আমরা সেগুলি নিয়ে পাশাপাশি আগাবো। এবছর কমবে অস্থিরতা, স্থিতিশীলতাও আসবে বলে প্রত্যাশা উপদেষ্টার। জানান, কূটনীতির বড় চ্যালেঞ্জ প্রতিবেশী সহ পরাশক্তিগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন। আমরা আমাদের প্রতিবেশীর সাথেও ভালো সম্পর্ক চাই, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমরা ভালো সম্পর্ক চাই, চীনের সাথেও ভালো সম্পর্ক চাই, কারণ আমাদের স্বার্থ আছে প্রতিটি ক্ষেত্রেই ভালো সম্পর্ক রাখার ক্ষেত্রে। এবং আমি বিশ্বাস করি যে যাদের কথা বললাম তাদেরও স্বার্থ নিহিত আছে ভালো সম্পর্কের মধ্যেই। প্রায়োরিটি কিন্তু কোনোটাই কম না, কারণ আমি মনে করি যে তিনটি দেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে আমাদের প্রায়োরিটি যথেষ্টই আছে, কারণ এই তিন জায়গাতেই আমাদের বিভিন্নভাবে আমাদের স্বার্থ খুব শক্তভাবে নিহিত। এসবের পাশাপাশি অপর প্রতিবেশী মিয়ানমারের পরিস্থিতিও ভাবাচ্ছে বাংলাদেশকে। বিশেষ করে রাখাইন রাজ্যের অস্থিরতার প্রভাবে চিন্তা বাড়ছে ঢাকারও। রাখাইন পরিস্থিতি অত্যন্ত চ্যালেঞ্জিং, কারণ এখানে গ্রাউন্ড রিয়ালিটি পরিবর্তন হয়ে গেছে। এখন আমি যখন প্রাইভেট পার্সন ছিলাম তখন আপনাদেরকে অনেক কিছু আমি বলতে পেরেছি, যেটা আমি এখন এই মুহূর্তে আমি উচ্চারণ করব না, কিন্তু আমাদের মূল লক্ষ্য হচ্ছে এই মানুষগুলোকে অধিকার এবং নিরাপত্তা সহ ফেরত পাঠানো। জানুয়ারির তৃতীয় সপ্তাহে দ্বিপাক্ষিক সফরে বেইজিং যাচ্ছেন উপদেষ্টা। জানান, আলোচ্য ঠিক করতে দ্রুতই হবে আন্তঃমন্ত্রণালয় বৈঠক। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে ২,২২৯ পরিবারকে সহায়তা করেছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এর মধ্যে আছে ৬২৮ জন শহীদ ও ১,৫০০-এর বেশি আহতের পরিবার। এসব পরিবারের মাঝে বিতরণ হয়েছে প্রায় ৪৭ কোটি টাকা। ফান্ডে আছে ৬১ কোটি টাকা। কেউ যাতে প্রশ্ন তুলতে না পারে সে ব্যাপারে সজাগ থাকার কথা জানিয়েছেন ফাউন্ডেশনের নেতারা। বছরের শুরুতেই নতুন আঙ্গিকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পথ চলা শুরু। ২৪-এর আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যদের কী পরিমাণ সহায়তা করা হয়েছে সেটির হিসাব নিকাশ প্রকাশ করল ফাউন্ডেশনটি। সংবাদ সম্মেলনের শুরুতেই ফাউন্ডেশনের প্রধান নির্বাহী জানান, দেশে অতীতে এত ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেটা খুঁজে পাওয়া দুষ্কর। যেই গণঅভ্যুত্থানটা বাংলাদেশে হয়েছে, এই গণঅভ্যুত্থান পৃথিবীর আর কোথাও আগে এত পরিমাণ ক্ষয়ক্ষতি দিয়ে হয়েছে কিনা আমার জানা নেই, এবং বাংলাদেশেও এটা নিঃসন্দেহে এটাই প্রথম। এ সময় সাংবাদিকদের সামনে আয় ব্যয়ের হিসাব তুলে ধরা হয়। বলা হয়, অনুদানের মাধ্যমে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অ্যাকাউন্টে জমা হয়েছে ১০৯ কোটি ২০ লাখ টাকা। এর মধ্যে আহত ও শহীদ পরিবারকে দেয়া হয়েছে ৪৭ কোটি ৩২ লাখ। এখন বর্তমানে জমা আছে ৬১ কোটি টাকা। একটা নামকে প্রশ্নবিদ্ধ হওয়ারও যেন সুযোগ না থাকে, আমরা সেভাবেই তৈরি করব। ফাউন্ডেশন নেতৃবৃন্দ জানান, আন্দোলনে ৮২৬ জন শহীদের মধ্যে ১৯৮ জনের পরিবারকে এখনো সহায়তা দেয়া সম্ভব হয়নি। মোট আহত ১১,৩০৬ জনের মধ্যে মাত্র ১৬০১ জনকে সহায়তা দেয়া হয়েছে। বাকিদেরও দ্রুত সহায়তার তালিকায় আনা হবে। এর মধ্যেও এমন ১, ২, ৩টি অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে এই ১৬০১-এর মধ্যেও। পরে গিয়ে দেখি যে না, উনি সকল কাগজ যেগুলো আমরা চেয়েছি সেগুলোও রেডি করে এনে এখানে দিয়েছে। এমএসএও এনলিস্টেড করেছে, কিন্তু এই আন্দোলনে আহত না, আন্দোলনের সময় আহত। এখন আমাদের সবাইকে ১ লক্ষ দেওয়া হচ্ছে, এবং সামনে যখন আমাদের এই ৩ লক্ষটা যে নেক্সট মিটিংয়ে আমাদের কনফার্ম করা হবে, তখন সবাইকে ৩ লক্ষ দেওয়া হবে। এটা হচ্ছে আমাদের লোয়েস্ট। এরপরে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা আশা করছি জানুয়ারির মধ্যে আমরা ক্যাটাগরি করে ফেলতে পারবো। সার্জিস আলম জানান, জানুয়ারি মাসের মধ্যে শহীদ পরিবারকে আবারও সরকার ঘোষিত বড় অঙ্কের আর্থিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি পরিবারগুলোর সাথে যোগাযোগ করা ও তাদের দুর্ভোগ কমাতে প্রতিটি বিভাগে আলাদা অফিস নেওয়া হবে। শহীদ পরিবারকে আমরা যে ৫ লক্ষ করে দিয়েছি, এটা খুব দ্রুত ঘোষণা আসবে, হয়তো এই জানুয়ারি মাসের মধ্যেই। একটা বড় অ্যামাউন্টে সরকারের পক্ষ থেকে যে বলা হয়েছে ৩০ লক্ষ, এটা এই সংখ্যায় হতে পারে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কর্মকর্তারা জানান, ২৪-এর অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের জন্য কর্মসংস্থান, সম্মানী ভাতা এবং আজীবন চিকিৎসা ব্যবস্থা করা হবে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। জোরে সোরে কথা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা নিয়ে।
বলা হচ্ছে, ক্ষমতার এককেন্দ্রীকরণ এবং সংসদ ব্যবহার করে জনস্বার্থ বিরোধী আইন প্রণয়নে দেয়ালের মতো কাজ করবে এই পদ্ধতি। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার সুপারিশ অনেকটা নিশ্চিত হলেও এর মডেল নিয়ে খোলাসা করেননি সংবিধান সংস্কার কমিশনের প্রধান। বলেছেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা ভারতের মডেলের বাইরে নতুন কিছু সামনে আসতে পারে। বিশ্লেষকরা বলছেন, রাজনীতি ও রাজনৈতিক দল জনকল্যাণমূলক না হলে কোনো পদ্ধতিই কাজে আসে না। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার সাথে পরিচিত নয় এদেশের মানুষ। 5 আগস্ট গণঅভ্যুত্থানের পর বাড়তে থাকে এই আলোচনা। 2022-এর হিসেব অনুযায়ী বিশ্বের জাতীয় আইনসভার প্রায় 40% দ্বিকক্ষ বিশিষ্ট। মূলত অতিমাত্রায় ক্ষমতার কেন্দ্রীকরণ ও অপব্যবহার ঠেকানোই এর উদ্দেশ্য। বিষয়গুলো বিবেচনায় নিয়ে কাজ করছে সংস্কার কমিশন। বাংলাদেশের প্রেক্ষাপটে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভাকে যৌক্তিক বলছেন বিশ্লেষকরা। তাদের মতে নজরদারি ও নিয়ন্ত্রণে নিম্নকক্ষের চেকস অ্যান্ড ব্যালেন্স হিসেবে কাজ করে উচ্চকক্ষ। অন্যায় করে কিংবা জনস্বার্থ পরিপন্থী কোনো কাজ না করে তারা যাতে আইন প্রণয়ন করতে না পারে সেটা নিশ্চিত করা, এবং সব কিছু নির্ভর করবে আমরা যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পারি, যদি আমাদের নির্বাচনী ব্যবস্থাটা আমাদের পরিচালিত হয় এবং এর মাধ্যমে যদি সহযোগ্য জনকল্যাণে নিবেদিত ব্যক্তিরা নির্বাচিত হয়ে আসার সুযোগ পায়। দ্বিকক্ষ আইনসভার 3 মডেল জনপ্রিয়। যুক্তরাষ্ট্রে প্রত্যেক অঙ্গরাজ্য থেকে 2 জন করে সদস্য নিয়ে গঠন করা হয় উচ্চকক্ষ। যুক্তরাজ্যের বেলায় উচ্চকক্ষ গঠন হয় বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে। আর প্রতিবেশী ভারতের উচ্চকক্ষের সদস্যরা রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির বিধানসভা বিধান পরিষদ কর্তৃক নির্বাচিত। প্রশ্ন হচ্ছে, কোন মডেল বেশি উপযোগী হতে পারে বাংলাদেশের জন্য? বাংলাদেশে যদি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চালু হয় তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতাটা প্রতিফলন ঘটাতে হবে এবং বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার জায়গাটাও যাতে তাতে প্রতিফলিত হয়। কক্ষের ক্ষেত্রে আনুপাতিক প্রতিনিধিত্ব তৈরি করা যায় কিনা, যেটা আপনি যে 3টা মডেল বললেন কোথায় কিন্তু সেটা নেই, ফলে এটাও একটা বিবেচনার বিষয়। ফলে ওই অর্থে আমাদের সামনে 4টা মডেল আছে, আমরা সবগুলি বিবেচনা করে দেখছি। তার কিছু ইতিবাচক দিক আছে, কিছু নেতিবাচক দিক আছে। সাংবাদিকরা হতে পারে, তারপরে নারীরা হতে পারে, তারপরে আমাদের ধর্মীয় জাতিগত এই যে যারা সংখ্যালঘু নাগরিক সমাজের প্রতিনিধি, সমাজের শিল্পী, সাহিত্যিক, বিভিন্ন পেশার লোকরা হতে পারে। বদিউল আলম মজুমদার মনে করেন, রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা না থাকলে পদ্ধতি বদল করেও লাভ হবে না। ব্যক্তির কল্যাণ, গোষ্ঠীর কল্যাণ, এই জন্য যদি রাজনীতি পরিচালিত হয় তাহলে কোনো কিছুই হবে না। এবং আমাদের যে মনোনয়ন বাণিজ্য, এত রাজনীতিটা একটা বাণিজ্য হয়ে গিয়েছে, ব্যবসা। তো এর পরিবর্তে যদি জনগণের কল্যাণে আমি রাজনীতি করছি, এটা যদি প্রতিষ্ঠিত না হয় তাহলে সবই পণ্ডশ্রম হবে। পদ্ধতি যেটাই হোক, নির্বাচনী ব্যবস্থা ও গণতন্ত্র ফিরিয়ে আনাই হবে প্রধান কাজ, জানান জাতীয় ঐক্যমত্য কমিশনের এই সদস্য। এটা ঠিক যে আগামী নির্বাচন এই সরকারের অধীনে হবে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় পার্টির 39তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সমাবেশের অনুমতি চেয়ে না পাওয়ায় ক্ষোভ জানিয়েছেন দলটির নেতারা। দলের চেয়ারম্যানের অভিযোগ, ফ্যাসিস্টের দোসর ও ফ্যাসিস্ট বিরোধী 2টা ভাগে দেশকে ভাগ করা হয়েছে। জাতীয় পার্টির 39তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভার আয়োজন করতে আবেদন করেছিল দলটি। অনুমতি না মেলায় কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা করে জাতীয় পার্টি। এ সময় ক্ষোভ প্রকাশ করেন জাতীয় পার্টির মহাসচিব। প্রশ্ন রাখেন, বর্তমান সরকারের সময়ে তারা কেন বৈষম্যের শিকার হচ্ছেন। আমরা কেন, যেহেতু আমরা রাজনৈতিক দল নিষিদ্ধ নই, তাই আমরা কেন এই সরকারের সময় এই গণতান্ত্রিক ব্যবস্থা কায়েমের জন্য যে সরকার চেষ্টা করে যাচ্ছেন, তাদের আমলে কেন আমরা এই বৈষম্যের শিকার হচ্ছি, এটা আমরা জানতে চাই। দলের চেয়ারম্যান অভিযোগ করেন, ফ্যাসিস্টের দোসর ও ফ্যাসিস্ট বিরোধী 2টা ভাগে দেশকে ভাগ করা হয়েছে। জাতীয় পার্টি সর্বাত্মকভাবে ছাত্র জনতার আন্দোলনে থাকার পরেও দোসর বলা হচ্ছে। বিভিন্নভাবে আমাদের মামলা মোকদ্দমাগুলো দেওয়া হচ্ছে এবং যেভাবে এগুলোকে হ্যান্ডেল করার কথা বলা হচ্ছে, তাতে আমাদের আশঙ্কা হয় যে কথাটি উনি বারংবার বলছেন যে যারা ফ্যাসিবাদের দোসর এবং যারা ফ্যাসিবাদ তাদেরকে নির্মূল করাটাই হলো বাংলাদেশের একমাত্র সমাধান। তার মানে দেশের 50% লোককে ওনারা নির্মূল করতে চাচ্ছেন। এটা কি এই জন্যই কি এই মামলা? এর আগে 39তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা হুসেইন মোহাম্মদ এরশাদের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয় দলের পক্ষ থেকে।
তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। প্রবাসীর নামে বরাদ্দকৃত রাজুকের প্লট ভুয়া মালিক সাজিয়ে বিক্রি করছে সংস্থাটিরই একটি প্রতারক চক্র। এই চক্রের সাথে রাজুকের কর্মকর্তা কর্মচারীরাও জড়িত। এমন অভিযোগে বুধবার রাজুকের প্রধান কার্যালয়ে অভিযান চালায় দুদক। অভিযানে এমন অভিযোগের বিষয়ে সত্যতাও মিলেছে। দায়িত্বপ্রাপ্ত রাজুকের পরিচালক পূর্বাচলের প্লট নিয়ে এমন অভিযোগের বিষয়ে তথ্য দিয়ে দুদকের এনফোর্সমেন্ট টিমকে সহায়তা করার আশ্বাসও দিয়েছেন। বুধবার দুপুরে রাজুকের অভিযান চালায় দুদকের এনফোর্সমেন্ট টিম। এ সময় তারা পূর্বাচল নতুন শহর প্রকল্পের অনিয়ম নিয়ে জানতে পরিচালক মনির হোসেন হাওলাদারের রুমে যান। কতজন প্রবাসী আবেদন করছেন বা প্লট পেয়েছেন এই পর্যন্ত, এটা একটা তালিকা নিশ্চয়ই আপনাদের রেজিস্টার আছে। পরিচালকের কাছে ফাইল গায়েবের সুনির্দিষ্ট কিছু তথ্য চান তারা। দুদক টিমের অভিযোগ, প্রতারক চক্র টার্গেট করে প্রবাসী প্লট মালিকদের। ফাইল গায়েবের অভিযোগ সত্য জানিয়ে পরিচালক বলেন, রাজুকে অনিয়ম আছে, তৎপর আছে দালাল চক্র। গায়েব হয়ে ফাইল উদ্ধার করেছে এরকম তথ্য আপনাকে দিতে পারবো। উদ্ধার করা হয়েছে যারা 5 বছর যাবৎ ঘুরতে এসে পারছে না সেই ধরনের প্লটকে তাদের নামে দিয়ে দেওয়া হয়েছে। এই জাতীয় অনেক উদাহরণ আমি আপনাকে দিতে পারবো। কোনো প্লট কেনা বেচায় তারা মধ্যস্থতা করতে পারে। তবে এসব অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের টিমকে সব রকম সহায়তা করার প্রতিশ্রুতি দেন রাজুক পরিচালক। 5 মাস সময়ের মধ্যে আমাদের যে ধরনের পেন্ডিং কাজগুলো ছিল এটাকে পাশে রেখে আমরা এই জাতীয় যে কাজগুলো করেছি এটা চলমান প্রক্রিয়া। আমরা এরকম টার্গেট নিয়ে নামিনি যে কতগুলো গায়েব হয়েছে সব খুঁজে বের করে দিব সবাইকে, নট দ্যাট। আমরা যখন যে অভিযোগ নিয়ে আসছে তার সেটাকে আমরা মিট করার ট্রাই করছি। দুদক কর্মকর্তারা জানান, প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা মিলেছে। রাজুকের পরিচালকও দালাল চক্র সক্রিয় থাকার কথা জানিয়েছেন। প্রবাসী মালিকদের ছবি পাল্টিয়ে প্লট বিক্রি করা হচ্ছে এবং ভুয়া মালিক সাজিয়ে তাদের প্লটগুলো বিক্রি করা হচ্ছে এবং অনেক সময় দেখা যায় যে ফাইলও গায়েব করা হচ্ছে, ফাইল খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এই সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে আজকে আমরা এই অভিযানটা করছি। তো আমরা প্রাথমিকভাবে অভিযানে এসে আমরা কিছুটা সত্যতা পাইছি আর কিছু রেকর্ডপত্র আমরা চেয়েছি পরিচালক মহোদয়ের কাছ থেকে। রাজুকের অনিয়ম, দুর্নীতি ও গ্রাহক ভোগান্তি কমাতে আগামীতেও অভিযান চালানোর কথা জানিয়েছে দুদক। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। বর্ণির আলোকছটা আর জমকালো আয়োজনে 2025 সালকে বরণ করে নিল বিশ্ব। ভৌগোলিক অবস্থানের কারণে সবার শেষে নতুন বছরকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র। এর আগে নানা আয়োজনে বর্ষবরণ উৎসবে মাতে লন্ডন, বার্লিন সহ গুরুত্বপূর্ণ সব শহর। মধ্যপ্রাচ্য ও এশিয়ার দেশগুলোতেও ছিল নজরকাড়া আয়োজন। টাইমস স্কোয়ারে ঐতিহ্যবাহী ক্রিস্টাল বলে আলো জ্বালানোর মধ্য দিয়ে নতুন বছর 2025 সালকে বরণ করে নেন মার্কিনীরা। ভৌগোলিক অবস্থানের কারণে বরাবরের মতোই সবার শেষে নতুন বছরকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র। চলে আতশবাজি আর কনফেট্টি ছুড়ে উল্লাস। বিগ বেনের কাঁটা 12টা ছুঁতেই উল্লাসে মাতেন ব্রিটিশরা। চোখ ধাঁধানো আয়োজনে 2025 সালকে বরণ করে নেয় ব্রিটেন। টেমস নদীকে ঘিরে ছিল মূল আয়োজন। নতুন বছরকে স্বাগত জানাতে জার্মানির বার্লিনে জড়ো হন লাখো মানুষ। ব্র্যান্ডেনবার্গ গেটে আলোক উৎসবের মধ্য দিয়ে স্বাগত জানানো হয় নববর্ষকে। নতুন বছরে একতা আর শান্তির আহ্বান জানান রুশ প্রেসিডেন্ট। 21 শতকের 1/4 পার করেছি আমরা। এটাই আমাদের জন্য বড় বার্তা। সমগ্র মানব সভ্যতার জন্য এখনো অনেক কিছুই করার সুযোগ রয়েছে আমাদের, যার জন্য প্রয়োজন ঐক্যবদ্ধ প্রচেষ্টা। মধ্যপ্রাচ্য এবং এশিয়ার অন্যান্য দেশেও ঐতিহ্যবাহী রীতি আর আধুনিকতার মিশেলে স্বাগত জানানো হয় 2025 সালকে। চলতি বছর প্রাকৃতিক দুর্যোগ সহ নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছি আমরা, তবে আমাদের সফলতা এবং অর্জনের পাল্লাই ভারী। আশা করছি নতুন বছরে সেই ধারা অব্যাহত থাকবে। ব্রাজিলের রিও ডি জেনিরিওর কোপাকাবানা সমুদ্র তটেও ছিল জমকালো উৎসব। ঝাঁ চকচকে আয়োজন দেখতে জড়ো হন লাখো পর্যটক। এর আগে সবার প্রথমে নতুন বছরকে স্বাগত জানায় নিউজিল্যান্ড। সবচেয়ে বড় আয়োজন ছিল ওয়েলিংটনের স্কাই টাওয়ারে। এছাড়া আতশবাজিতে মেতে ওঠে অস্ট্রেলিয়ার সিডনি হারবার। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। এদিকে নববর্ষের উৎসব চলাকালে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অর্লিন্সে ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনায় কমপক্ষে 10 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 35 জন।
আহতদের এরই মধ্যে হাসপাতালে নেওয়া হয়েছে, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শহর কর্তৃপক্ষ জানায় উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই হামলা চালানো হয়েছে। আর এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলিও ছুঁড়েছে সন্দেহভাজন হামলাকারীকে। এলাকাটিতে গুলির শব্দ শোনা গেছে। এই ঘটনায় নিন্দা জানিয়েছেন লুইজিয়ানার গভর্নর। আর এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।